আমরা যদি এইখানে 3টা পার্বত্য অঞ্চল আছে, 3টা পার্বত্য অঞ্চলে যদি আমরা ভালো করে ইলেকশন করি, নির্বাচিত লোক আসবে, তার উপরে একটা আঞ্চলিক নিরাপত্তার দায় দায়িত্ব দেওয়া হবে। সেই আঞ্চলিক নিরাপত্তার দায় দায়িত্ব গ্রাম থেকে, পাড়া থেকে উঠে আসবে, কারবারি আছে, হেডম্যান আছে, ওইখান থেকে আসবে উপজেলাতে, উপজেলা থেকে আসবে জেলাতে, এইটা হলো কি তাদের নিরাপত্তা, আঞ্চলিক নিরাপত্তা। এবং সর্বশেষ হলো গিয়ে আমাদের সরকারি নিরাপত্তা, সরকারের, বাংলাদেশ সরকারের, সেটার মধ্যে আসবে আর্মি থাকবে, বিজিবি থাকবে, আনসার থাকবে, বিভিন্ন ধরনের গোয়েন্দা সংস্থা থাকবে। এইটাকে আমাদের 3 স্তরের নিরাপত্তা বন্দোবস্ত করতে হবে, যেটা গ্রাসরুট লেভেল থেকে আসবে। আজকে আমি জানি না যে এই যে পানছড়ির অমুক গ্রামের মধ্যে কোন শান্তি বাহিনী এসছে বা কোন ইউপিডি এসেছে, আমি জানতে পারি না। এইটা মানুষকে বুঝতে হবে। ইট ইজ এ পলিটিক্যাল প্রবলেম, ইট ইজ নট এ মিলিটারি প্রবলেম, ইট ইজ এ পলিটিক্যাল প্রবলেম। এই পলিটিক্যালি এটাকে সলভ করতে হবে এবং তার জন্য পলিটিশিয়ানসদেরকে আগিয়ে আসতে হবে, তার জন্য সিভিল সোসাইটিকে আগিয়ে আসতে হবে, ব্যবসায়ীকে আগিয়ে আসতে হবে, এখানে রাজনীতিবিদ ওইখানে যারা আছে লোকাল তাদেরকে আগিয়ে আসতে হবে। এবং সেনাবাহিনী কি করবে? সেনাবাহিনী সাপোর্ট করবে। সেনাবাহিনীর মেইন কাজ হলো দেশের অখণ্ডতা রক্ষা করা। অখণ্ডতা রক্ষা করার জন্য বর্ডারের কাজ, বর্ডারে যদি কোনো ইনকারশন করে সেটা দেখা দরকার, ভিতরে যদি কোনো সাবোটাজ হয় সেটা দেখা দরকার। কিন্তু আসল কাজ পাহাড়ি বাঙালিদেরকে যে সংহতিটা তৈরি করা, সেই তৈরি করাটার কাজ হলো গিয়ে পলিটিশিয়ানদের, যারা ক্ষমতায় ছিল তাদের। এনিওয়ে, এটাতে কিন্তু আমি অনেকটা বড় জিনিস আমার কাছে এই মুহূর্তে, কারণ আজ থেকে 40 বছর আগে বা 30 বছর আগে যেইভাবে আমরা এটার দিকে দেখতাম সেটা এক ধরনের ছিল, যেভাবে আমরা এটা সলিউশন করতাম সেটা এক ধরনের ছিল। কিন্তু বর্তমানে এইটার যে স্ট্র্যাটেজিক বা কৌশলগত যে অবস্থান, সেটা থেকে আমাদেরকে ওইভাবে কৌশলগত অবস্থানকে চিন্তায় রেখে আমাদেরকে এটা সলিউশন করতে হবে। সেজন্য আমি মনে করি এটার উপরে যে স্টাডি এবং বিভিন্ন জিনিস গবেষণার মাধ্যমে যেটা পেয়েছি, সেটা হলো যে আমাদের চতুর্মাত্রিক 4 ডাইমেনশনাল স্ট্র্যাটেজিক প্ল্যান অফ অ্যাকশন করতে হবে। চতুর্মাত্রিক, আমি খালি মাত্রাগুলো বলে যাচ্ছি, ডাইমেনশনগুলো বলে যাচ্ছি, কিন্তু বিকজ এটার ডিটেল ডিসকাশন অনেক লম্বা হবে, আজকে সারা রাত চলে যাবে। সেই জন্য আমি শুধু আপনাদের কাছে যে এইটা যে 4 ডাইমেনশন যেটা আছে সেই ডাইমেনশনগুলো বলতে চাই। ডাইমেনশনের মধ্যে 2টা মেজর যে ভাগ আছে, একটা হলো এক্সটার্নাল ডাইমেনশন, আরেকটা হলো ইন্টারনাল ডাইমেনশন। দেশের বাইরের যে কর্মযজ্ঞ যেটা আমাদেরকে করতে হবে সেটা, এবং দেশের ভিতরে অভ্যন্তরীণ যেটা করতে হবে সেটা। এটার মধ্যে আবার দুইটা পর্ব আছে, যেমন অভ্যন্তরীণ কর্মকৌশল এবং অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা। অভ্যন্তরীণ কর্মকৌশলের মধ্যে অনেক কিছু আছে, জাতিগত বিন্যাস আছে, পাহাড়ি সহায়ক শক্তি তৈরি করা, ফ্রেন্ডলি ফোর্স তৈরি করা। আমাদের পাহাড়িদের মধ্যে কিন্তু আমাদের তরফের লোক খুব কম, বিকজ আমরা তাদেরকে আমাদের কাছে টেনে নিতে পারি নাই। আমি যখন জোন কমান্ডার ছিলাম বা হাসিন যখন ওখানে ছিল, জিজ্ঞাসা করে দেখবেন যে আমরা যখন চলে আসি তখন পাহাড়িরা কাঁদতে কাঁদতে গাড়ির পিছিয়ে আসতো, কারণ আমরা তাদেরকে সেই আস্থা দিয়েছিলাম, সেই ভালোবাসা দিয়েছিলাম, সেই সাহায্য দিয়েছিলাম। এবং আমি তারপরেও একবার আমি যখন যাই আমার ওই জায়গা দেখতে, বাগাইহাট অনেক ভিতরের দিকে, আমার উত্তরে কোনো বাংলাদেশ ছিল না, উত্তরে জঙ্গল এবং তারপরে ইন্ডিয়া। ওখানে যখন যাই তখন এক শান্তি বাহিনীর কমান্ডার এসে আমাকে বুকে জড়িয়ে ধরেছে, পরে মানে এই রিটায়ারমেন্টের পরে যখন যাই, তখন সে বলেছে যে আমি আপনার পেট্রোলের উপরে আমি তিনবার অ্যাম্বুশ লাগিয়েছিলাম, কিন্তু বাকি ওখানে স্টুডেন্টরা ছিল চিটাগং ইউনিভার্সিটি, তাদেরকে বলছে যে এনার সঙ্গে আমি যুদ্ধ করেছি, এনার পেট্রোল এবং ইসের মধ্যে আমি তিনবার অ্যাম্বুশ করেছি, কিন্তু আমি অ্যাম্বুশ উঠিয়ে নিয়েছি যেই মুহূর্তে আমি শুনতে পেলাম যে ওই পেট্রোলের মধ্যে কর্নেল মাহবুব আছে। আমার লোকজনই বলেছে যে উঠিয়ে নিতে। অতএব তাদেরকে আস্থায় নিয়ে আসতে হবে। এই জন্য এই ফ্রেন্ডলি ফোর্স আমাকে তৈরি করতে হবে।
ভূমি ব্যবস্থাপনা এখন পর্যন্ত আমরা করতে পারলাম না। ওইখানে পাহাড়ি ভূমি ব্যবস্থাপনা করার খুবই সহজ। এটাকে এই যে হংকং আছে, চায়না আছে, তারা বলে যে ওয়ান নেশন টু সিস্টেম, কোনো দিন এটা হয় না। আমার দেশের সিস্টেমটাও এক করতে হবে, বাট পাহাড়িদের যাতে তাদের যাতে খুব অসুবিধা না হয় এইভাবে করে এক সিস্টেমের মধ্যে আনতে হবে। একটা সিস্টেমে না হলে পাহাড়িদের জন্য আলাদা সিস্টেম ব্রিটিশরা তৈরি করে গেছিলো। কেন? ভাগ করার জন্য, বিভাজন। এটা হবে না। আমাকে ওয়ান কান্ট্রি ওয়ান সিস্টেম, এবং তাদের জন্য তাদের কোনো প্রবলেম না হয় সেটা দেখতে হবে। ওয়ান কান্ট্রি ওয়ান সিস্টেম করা কোনো প্রবলেম নাই। এটা ডিটেইল আমি যাচ্ছি না, বাট এটা করা যাবে। বিকজ ওইখানে ভূমি ব্যবস্থাপনা 3-4 ধরনের আছে, এবং সেগুলিকে আমরা মডিফাই করে একটা সিস্টেমের মধ্যে এনে তাদেরও যাতে উপকার হয়, আর বাঙালিদেরও যাতে উপকার হয়, এবং সরকারেরও যাতে উপকার, এইভাবে আমরা করতে পারি। তো এগুলি করতে হবে। তারপরে এটা আমেরিকানরা করেছিল রেড ইন্ডিয়ানদেরকে, তাদেরকে বলেছিল কালচারালি অ্যাকালচারাইজেশন করতে হয়েছে, মানে তাদেরকে আমাদের সঙ্গে আত্মীকরণ করতে হয়েছে। আত্মীকরণ করতে হবে। আমাদের এখানে দেখবেন যে এই যে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক গোষ্ঠী আছে না, ওখানে বিভিন্ন ধরনের রবীন্দ্রসঙ্গীত গান গায়, তারপরে বহুত কিছু করে টরে। এরা কোনো দিন যাবে না পাহাড়ে, যাবে না। পাহাড়ে তো তাদের তো অনেকগুলো সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, পানি খেলা হয়, তারপরে বিভিন্ন ধরনের বৈশাখী হয়, এগুলি হয়। তারা কিন্তু ওখানে যাবে না, কারণ তারা ভয় পায়। আমার সময় একবার একটা গেছিলো, আমি তাদেরকে নিয়ে যখন বাইরে যাই তখন একটা অ্যাম্বুশ হয়েছিল। এরপরে জীবনেও তারা ওইখানে আমরা তাদেরকে প্রোটেক্ট করে নিয়ে এসেছিলাম অলরাইট, বাট তারা ওইখানে যাবে না। এই যে সুশীল সমাজ আছে, ইন্টেলেকচুয়ালস আছে, যারা বিভিন্ন বড় বড় কথা বলে ঢাকার মধ্যে বসে, কিন্তু তারা কিন্তু ওখানে যাবে না, ওই কষ্ট করবে না, ওই ভয়ের মধ্যে তারা যাবে না। তারা যদি তাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে যোগ দেয়, তাহলে তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আমাদেরগুলা একসঙ্গে করে নিয়ে আমরা আত্মীকরণ করতে পারি। অ্যাকালচারাইজেশন না হলে হবে না। ইন্টার ম্যারেজ, তাদের সঙ্গে আমাদের ছেলেপেলেদের বিয়ে শাদি, তাদের মেয়ের সঙ্গে আমাদের ছেলের সঙ্গে বিয়ে শাদি, এইগুলি যদি হয় তাহলে একটা ইন্টিগ্রেশন হয়। ইন্টিগ্রেশন আমরা করি না। যাই হোক, এরপরে হলো অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা। অভ্যন্তরীণ নিরাপত্তার মধ্যে আমি অল্প কয়েকটা কথা বলবো। সেটা হলো যে নিরাপত্তার দায়িত্ব আমরা যদি এইখানে 3টা পার্বত্য অঞ্চল আছে, 3টা পার্বত্য অঞ্চলে যদি আমরা ভালো করে ইলেকশন করি, নির্বাচিত লোক আসবে, তার উপরে একটা আঞ্চলিক নিরাপত্তার দায়িত্ব দেওয়া হবে। সেই আঞ্চলিক নিরাপত্তার দায়িত্ব গ্রাম থেকে, পাড়া থেকে উঠে আসবে। কারবারি আছে, হেডম্যান আছে, ওইখান থেকে আসবে উপজেলা থেকে আসবে জেলাতে। এইটা হলো গিয়ে তাদের নিরাপত্তা, আঞ্চলিক নিরাপত্তা। এবং সর্বশেষ হলো গিয়ে আমাদের সরকারি নিরাপত্তা, বাংলাদেশ সরকারের। সেটার মধ্যে আসবে আর্মি থাকবে, বিজিবি থাকবে, আনসার থাকবে, বিভিন্ন ধরনের গোয়েন্দা সংস্থা থাকবে। এইটাকে আমাদের 3 স্তরের নিরাপত্তা বন্দোবস্ত করতে হবে, যেটা গ্রাসরুট লেভেল থেকে আসবে। আজকে আমি জানি না যে এই যে পানছড়ির অমুক গ্রামের মধ্যে কোন শান্তি বাহিনী এসছে বা কোন ইউপিডিএস আছে, আমি জানতে পারি না। কেন? আমার তো ওই গোয়েন্দা সিস্টেম থাকতে হবে। তাদের যেরকম লাইন আছে, ওরকম আমাদেরও লাইন থাকবে। আমরা লাইনে আমরা সঙ্গে সঙ্গে খবর পেয়ে যাব যে কে এসছে, কে আসে, কে কিসের জন্য এসছে। আমি নিজের থেকে ব্যক্তিগত উদ্যোগে আমি বান্দরবনে এই কাজটা শুরু করেছি, এবং কিভাবে করেছি সেটা আমাদের পাহাড়িদের মধ্যে অনেক পাহাড়িরা মুসলমান হতে চাইছে। তারা নিজের থেকে মুসলমান হতে চাইছে, আমার কাছে এসছে। আমি তাদেরকে একটা জায়গা করে দিয়েছি, থাকার জায়গা করে দিয়েছি, প্রোটেকশন দিয়েছি, তাদেরকে শিক্ষা দীক্ষা এগুলি দিচ্ছি, তাদেরকে বিভিন্ন জায়গায় আমরা বসানোর পরে তারাই আমাদের চোখ কান হচ্ছে। এবং তারা যদি বার্মা থেকে বা ইন্ডিয়া থেকে কোথাও থেকে কেউ যদি আসে, তখন তারাই প্রথমে খবর দেয় আর্মিকে বা আমাদের ক্যাম্পে। তো এই যে আমাদের এই সিস্টেমটাকে আমরা ডেভেলপ করতে পারি। আমরা আমাদের এই পাহাড়িদের মধ্যে আমাদেরকে ভালোবাসে, দেশকে ভালোবাসে, এরকম বহুত আছে। তাদেরকে আমরা যদি আমাদের সঙ্গে ইন্টিগ্রেট করি, দেখবেন যে
স্থিতিশীল করতে যারা চাচ্ছে, তাদের থেকে যারা স্থিতিশীল থাকতে চাচ্ছে, শান্তি থাকতে, তারা তাদের সংখ্যা অনেক বেশি। তাদেরকে আমরা চাকরি বাকরি দিব, তাদেরকে আমরা তাদের যে প্রয়োজনে যা যা লাগে সেগুলি দেখব। এখন তারা কি করে, আমি যতজনকে জানি বা যাদেরকে আমি এখন নিয়ে আসছি তাদের জন্য শিক্ষা দিচ্ছি, তারা জঙ্গলে গিয়ে বাঁশ কাটে, কাঠ কাটে, তারপরে ওটা নিয়ে তারা বাজারে বিক্রি করে, কয় টাকা পায়। আমাদের আলহামদুলিল্লাহ আমাদের অনেক এই যে সাহায্য সংস্থাগুলো আছে, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট আছে, অ্যাশ ফাউন্ডেশনস আছে, তারা এগুলি দিচ্ছে, তাদের জন্য বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য দেওয়া, আর্মি দিচ্ছে, বিজিবি দিচ্ছে। আমরা পারি তাদেরকে আমাদের ফোল্ডে নিয়ে আসে। আমাদের যদি বন্ধু ভাবাপন্ন পাহাড়ি থাকে তাহলে আমাদের তো কারো কোনো অসুবিধা নাই, আমরা তো কারো উপরে ডিপেন্ডেন্ট হব না। এবং সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট জিনিস হলো আমাদের এই যে হাসিন বলেছে গোয়েন্দা, আমাদের এই বর্তমান গোয়েন্দা যে সিস্টেম আছে ওটা দিয়ে হবে না, ওইটা দিয়ে গোয়েন্দা হবে না। ওইখানে আমাদেরকে ডেডিকেটেড গোয়েন্দা সিস্টেম করতে হবে হিল ট্র্যাক্সের জন্য। কীরকম, আমাদের ওইখানে আমাদের যে আর্মিরা ফৌজি ইউনিফর্ম পরে পেট্রোলিং করে, দরকার নাই। আমার ফৌজকে দেখা যাবে না, ফৌজকে বাইরে দেখা যাবে না। আমার ড্রোন থাকবে, ড্রোন গিয়ে সার্ভেলেন্স করবে, বিভিন্ন জায়গায় সার্ভেলেন্স করবে। আমরা যে মোবাইল আছে, মোবাইল ট্র্যাকিং সিস্টেম এখন এত সহজ, আমরা একটু কম পয়সায় তাদেরকে মোবাইল দিয়ে দেবো, কম পয়সায় দিলাম, অর্ধেক দামে দিলাম এই স্মার্টফোন, প্রত্যেকটা গ্রামে গ্রামে মোবাইল থাকবে, আমরা ট্র্যাক করতে পারবো। এবং বিভিন্ন যে সমস্ত শয়তান যেগুলি আছে, যারা ভারতীয় অ্যাসেট বলি আমরা, যে তারা এখানে বিভিন্ন ধরনের কাজ করে, যেমন এই গত 23 তারিখে যে ঘটনা হয়েছে, আমরা ট্র্যাক করে পাইছি যে সকাল 7:15 বিএসএফের একজন অফিসার ওইখানে যে তাদের যে চর যে আছে তার সঙ্গে কথা বলছে, এবং সেটা ট্রান্সক্রিপ্টও আমার কাছে আছে। তারা কি কথাবার্তা বলেছে, তারা সেখানে নির্দেশ দিয়েছে যে ইউপিডিএফ এবং জেএসএস এক হয়ে যাও, আমরা এই জায়গাটা বড় করে একটা কাজ করতে চাই। এবং 23 তারিখের সকাল 7টার সময় এই জিনিসটা, 7:15, এবং তার কিছুক্ষণ পরে হাজার হাজার লোক সব তারা একত্রিত করে ফেললো। তো এগুলি আমাদেরকে আগে জানতে হবে। আমি পরে এই ঘটনা জেনে কোনো লাভ নেই, আগে জানতে হবে। জানার পরেই আমাদের আর্মি গিয়ে তারপরে ওই লোককে অ্যারেস্ট করেছে। এটা নিয়েও আবার অনেক ধরনের কথাবার্তা শুরু হয়ে গেছে। সো আমাদেরকে এই যে গোয়েন্দা সিস্টেম করতে হবে, আমার লোককে চাকমা ভাষা জানতে হবে, মারমা ভাষা জানতে হবে, কুকি ভাষা জানতে হবে, মিজো ভাষা জানতে হবে, ত্রিপুরার যেখানে যারা আছে তাদের ভাষা জানতে হবে, এই ভাষা তাদেরকে শিখতে হবে। ইসরায়েল তাদের অল্প লোক, তারা সিরিয়া, জর্ডান, মিশর, এই যে সৌদি আরব, ওখানে প্রতি 4 জনের মধ্যে একজন হলো মোসাদের এজেন্ট। কেমনে, এবং তারা প্রতিটা ঘটনা জানে। ইরানে কাকে কাকে মারতে হবে, কোথায় আছে, কোন মুহূর্তে কোথায় আছে, সে জানে। তো আমাকে ওই ধরনের একটা গোয়েন্দা সিস্টেম তৈরি করতে হবে, যেখানে আমি আগের থেকে আমি জানবো, এবং আমাকে বাইরে থেকে কেউ দেখবে না, আমার কাজ ভিতরে ভিতরে হবে। আমার এই আর্মি ফৌজ এই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যখনই তাদের কোনো ঘাঁটির সন্ধান পাবে, সে ঠিক ভোরবেলায় গিয়ে কাজ শেষ করে দিয়ে আবার চলে আসবে, কেউ জানবে না।